জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে এখন তা নিয়ে এখন চারদিক সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। নতুন করে আলোচনায় ৩ সরকারের শপথ পড়ানো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ ইস্যু। সরকার ও বিভিন্ন মহলের তথ্য বলছে যে কোনো সময় পদত্যাগ করবেন তিনি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন রাষ্ট্রপতির স্বেচ্ছায় পদত্যাগের সুযোগ রয়েছে, সরকার কিছুই করবে না। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক, যে কোনো কারণে পদত্যাগ করতে চান, সেই অপশন তো ওনারা আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি, আমিও এগুলো পত্রিকায় শুনছি। আর তিনি যদি পদত্যাগ করতে চান, সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে, জানি, এর বাইরে কিছু জানি। এদিকে বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। সচিবালয়ে মন্ত্রী পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন স্পিকার দেশের বাইরে থাকার বিষয়টি তিনি অবহিত। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত জানান বৈঠকে জমি ও ফ্ল্যাট হস্তান্তর সহজীকরণ করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলেও জানান প্রতিমন্ত্রী। আমরা জানি না, এটা এখনো আমি মন্ত্রী হিসেবে জানি না, সরি জানি না, আজকে আলোচনা হয়নি, আমিও জানি না। আমার কাছে কেন জানি মনে হচ্ছে ফিলিংস নো। এগুলি তো রেগুলার আসে আপনার, এগুলি রেগুলার তো আপনার ফেসবুকে কত কিছু হচ্ছে, এই ফেসবুকিং হচ্ছে আর কি, আমার মনে হয় না। এদিকে নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ বলেছেন রাষ্ট্রপতি পদ খালি হলে আইন অনুযায়ী পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে ইসি। বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনের এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। আগামী কয়েকদিনের মধ্যে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন। সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে। তারা বলেছেন কয়েক সপ্তাহ ধরে এ সম্ভাবনা আরও প্রবল হয়েছে। তবে রাষ্ট্রপতি ঠিক কবে পদত্যাগ করতে পারেন বা তার স্থলাভিষিক্ত কে হবেন সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে। দেখেন, রাষ্ট্রপতি পদত্যাগ করবে কি করবে না এটা নির্বাচন কমিশনের কোনো বিষয় না। রাষ্ট্রপতির পদ যদি খালি হয় কোনো কারণে, সেটা পদত্যাগের মাধ্যমে হোক বা অন্যভাবেই হোক, তাহলে নির্বাচন কমিশন আইন অনুযায়ী পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে। রাষ্ট্রপতি বিদেশে গিয়ে শেখ হাসিনার সাথে কথা বলেছেন এমন কোনো তথ্য নেই। খবর পেলে বিষয়টি তদন্ত করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। বিকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গুরের সফর ঘিরে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও ভালো হবে। এদিকে ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরের নিমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান তিনি। এখানে কোনো ডেফিনেট কোনো খবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা পাইনি এই ব্যাপারে। যদি সেটা সত্যি হয়ে থাকে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা তদন্ত করবে, সরকারও সেটা তদন্ত করবে। বাংলাদেশি ভাইরা যেসব দেশগুলোতে তারা কর্মরত আছে সেসব দেশে যেমন আরব আমিরাত, মালয়েশিয়া, এসব দেশগুলোতে ভিসার বন্ধ আছে এবং বন্ধ থাকার বিবিধ কারণ আছে। এগুলো নিয়ে আমরা যেটা করছি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে খুবই জরুরি ভিত্তিতে আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই দুটোর সাথে আমরা একাধিকবার, খুবই রিসেন্টলি গত ২-৩ সপ্তাহের মধ্যে আমরা একাধিকবার মিটিং করেছি যে আমাদের ভিসা সংক্রান্ত ব্যাপারগুলো কিভাবে সমাধান করা যায়। সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর পাঠানো এক চিঠিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান সম্প্রতি গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে সাংগঠনিক তদন্ত হয়, যা প্রমাণিত হওয়ায় জামায়াতের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিঠিতে আরও বলা হয় গত ২২ জুলাই আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এ অবস্থায় গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্পিকার ও নির্বাচন কমিশনারকে জানানো হয়েছে। এদিকে নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ জানিয়েছেন জাতীয় সংসদ
থেকে চিঠি পেলেই সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্যের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করতে পারবে। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। তিনি বলেন, নৈতিক স্খলনজনিত কারণে কোনো সংসদ সদস্যকে রাজনৈতিক দল থেকে বহিষ্কার করলেও তার সংসদ সদস্য পদ বাতিল করার এখতিয়ার নেই। এই সংক্রান্ত যদি কোনো ডিসপিউট অ্যারাইজ করে তাহলে সংবিধানের ৬৬(৪) অনুচ্ছেদ অনুযায়ী পার্লামেন্ট কর্তৃক নির্বাচন কমিশনের নিকট রেফার করতে হবে। ওইটা পাওয়ার পর নির্বাচন রেফারেন্স পাওয়ার পর এ ব্যাপারে যথাযথ তদন্তপূর্বক তার সিদ্ধান্ত জানাবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের ওয়াশরুমে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে এক ক্যান্টিন বয়ের বিরুদ্ধে। এর জেরে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা মেরেছে শিক্ষার্থীরা। এছাড়াও ক্লাস বর্জন করেছে তারা। শিক্ষার্থীরা জানায়, বুধবার রাতে নারী শিক্ষার্থীদের বিজয় 24 হলের ওয়াশরুমের ভেন্টিলেটরে এক শিক্ষার্থী একটি মোবাইল দেখতে পান। পরে ওয়াশরুমের পেছনে গিয়ে ইমাম হাসান নামের এক ক্যান্টিন বয়কে তারা হাতে নাতে ধরে। এক পর্যায়ে ভিডিও করার ঘটনা স্বীকার করে অভিযুক্ত ইমাম এ ঘটনার সঠিক তদন্ত ও বিচার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। এদিকে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান হল প্রভোস্ট। এছাড়াও তাদের ক্যান্টিন পরিচালনার বরাদ্দ বন্ধ ও হলে মোবাইল নেওয়া নিষিদ্ধ বলে ঘোষণা দেওয়ার কথাও জানান তিনি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভার্সিটির মধ্যে একটা হল যেখানে সব থেকে সেফ হওয়ার কথা, সেই জায়গায় এরকম কাজ হচ্ছে, তাও 6 মাস ধরে কেউ জানতে পারেনি, কেউ কোনো প্রতিবাদ করেনি। ক্যান্টিনে যেখানে মেয়েদের কাজ করার কথা, মেয়েদের হলে মেয়েরা কাজ করবে, সেখানে ছেলেদেরকে অ্যাক্সেস দিয়েছে তো দিয়েছেই। সেই ক্যান্টিন এবং ওয়াশরুমের পাশে গণরুম ক্রিয়েট করেছে। আসলে আমরা তার সুষ্ঠুমূলক বিচার চাই। এরকম তো হয়ে আসতেছে একের পর এক যৌন হয়রানি, এগুলো নিয়ে কোনো প্রশাসন ব্যবস্থাই নিচ্ছে না। প্রশাসনের কাছে এটাই দাবি, আমাদের মেয়েদের নিরাপত্তা, ন্যূনতম নিরাপত্তাটাও যদি তারা দিতে পারে না, তাহলে আসলে হল প্রশাসন কি করছে এখানে। আমরা হলের মধ্যে কর্মচারীদের জন্য কোনো ধরনের মোবাইল ফোন ভেতরে ব্যবহার করাটা আমরা নিষিদ্ধ করে দিয়েছি। তারা মোবাইল যদি কেউ আনেও তারা হল গেটে সেটা জমা দিয়ে তারা হলের মধ্যে প্রবেশ করবে। আর আমরা একটা তদন্ত কমিটি আমরা অভ্যন্তরীণ করে দিয়েছি। সেই তদন্ত কমিটিকে বলা হয়েছে 3 দিনের মধ্যে একটা তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য। অর্থনীতিতে চ্যালেঞ্জ থাকলেও ব্যবসা ও বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ভ্যাট ট্যাক্স প্রক্রিয়া সহজ ও সরকারি সেবা ডিজিটালাইজ করা সহ বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে জোর দিচ্ছে সরকার। বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের বড় প্ল্যাটফর্ম FCCI আয়োজিত সম্মেলনে প্রধানমন্ত্রী আরও বলেন, 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তর করতে দৃঢ় প্রতিজ্ঞ তার সরকার। সুনির্দিষ্ট নিয়মভিত্তিক বিশ্ব অর্থনীতির সাথে তাল মিলিয়ে বেসরকারি খাতকে গড়ে তুলতে দেশের শীর্ষ ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। সম্মেলনে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং উন্নয়নশীল দেশগুলোতে সরাসরি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থানের বিষয়ে আলোচনা হয়। All of you to invest and flourish in Bangladesh. Chamber of Commerce and Industry. The new forward-looking BNP government wants your companies to invest and expand in Bangladesh. Whether you are a local entrepreneur or a foreign investor. When you invest in Bangladesh, our government will invest in you through our time, support and policies. This is a commitment we will try our best to keep, inshallah. Their message was clear. Bangladesh needs stronger legal protection for investment, modern regulatory framework, simpler tax system, easier profit repatriation, deeper capital market, and better infrastructure, of course. We are improving ports, logistics, infrastructure, and energy security, while encouraging greater investment in renewable energy. Our government is determined to build a $1 trillion economy by 2034.
কক্সবাজারকে শুধু আঞ্চলিক নয়, রিজিওনাল পর্যটন হাব করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে সচিবালয়ে কক্সবাজার নিয়ে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথে বৈঠক করেন তিনি বলেন, $1 ট্রিলিয়ন ইকোনমিতে কক্সবাজারের অন্যতম অংশীদারিত্ব নিশ্চিত করতে মহাপরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। 2034-এ $1 ট্রিলিয়ন ইকোনমি যে আমরা যে টার্গেট করেছি, কক্সবাজার হচ্ছে তার মধ্যে অন্যতম একটি গ্রোথ হাব, আপনার গ্রোথ সেন্টার হিসাবে কন্ট্রিবিউট করবে $1 ট্রিলিয়ন ইকোনমিতে। কক্সবাজারের ইকোনমি, কক্সবাজারের সার্বিক উন্নয়ন এই $1 ট্রিলিয়ন ইকোনমিতে একটা বড় ধরনের অবদান রাখবে। ওভারঅল কক্সবাজারের মাস্টার প্ল্যানের মাধ্যমে এটাকে সার্বিকভাবে আমরা কিভাবে এটাকে আন্তর্জাতিক এবং রিজিওনাল হাব হিসাবে করতে পারি, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। মূলত জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করায় হলে অনিবার্য একটি বিপ্লবের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। জনগণের রায় বাস্তবায়ন এবং ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে না ফেলা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন ডাক্তার শফিক। তিনি অভিযোগ করেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হচ্ছে এবং প্রশাসনের বিভিন্ন স্তরে দুর্নীতি ও অনিয়মের কারণে নগর জীবনের সমস্যার সমাধান হচ্ছে না। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, তাদের আত্মত্যাগের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। একই সাথে গণভোটে দেয়া জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে তা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তিনি। সরকারি দলকে, সরকারকে অনুরোধ করব, মেহেরবানি করে জুলাইয়ের কৃতজ্ঞতা আদায় করতে শিখুন। যাদের কারণে আজকের সংসদ, আজকের সরকার, আজকের বিরোধী দল, তাদেরকে অগ্রাহ্য অপমান করবেন না। তাদের আত্মা অভিশাপ দেবে এবং শহীদদের আত্মা যদি অভিশাপ দেয়, কেউ শান্তিতে থাকতে পারবেন না। অতএব বিচারটা করুন, বিচারের দিকে মনোযোগ দিন। আপনাদের এত বহু সহকর্মী খুন হয়েছে, গুম হয়েছে, লাঞ্ছিত হয়েছে, ঘরবাড়ি ছাড়া হয়েছে, দফায় দফায় জেলে গিয়েছে। অন্তত নিজেদের কর্মীদের মুখের দিকে তাকাইয়া এবং গুম হওয়া পরিবারের সদস্যদের মুখের দিকে তাকাইয়া আল্লাহর দুহাই দিয়ে বলি, বিচারটা করুন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে এবার মানবতা বিরোধী অপরাধের মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর শুনানি শেষে মোজাফফর হোসেনকে 2 দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এর আগে মঙ্গলবার চিফ প্রসিকিউটরের আবেদনের পর তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। চিফ প্রসিকিউটর জানান, মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে মোজাফফর হোসেনের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। প্রসিকিউশনের দাবি, জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধে মোজাফফর হোসেনের সম্ভাব্য ভূমিকা, সেই সঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে সংগঠিত মানবতা বিরোধী অপরাধে তার সম্পৃক্ততা তদন্তের অংশ হিসাবে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। চিফ প্রসিকিউটর আরও জানান, প্রসিকিউশনের দাবি, জন ডো ছদ্মনামে যোগাযোগ রক্ষা করতেন মোজাফফর। গত 15 জুলাই রাতে রাজধানীর বনানী DOHS এর একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এবং তার পিএর সাথে যে আমাদের বাংলাদেশ আর্মির অ্যাডজুটেন্ট জেনারেল অফিসের থেকে আজকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। ট্রাইব্যুনালে হাজির হওয়ার পরে আমরা একটি আজকে নতুন করে দরখাস্ত দিয়ে বলেছি যে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এবং আমরা 2 দিনের জন্য তাকে, এটাকে আমরা রিমান্ড বলেন অথবা সেম হবে জিজ্ঞাসাবাদ যে অর্থেই বলেন, তাকে ইন্টারোগেশন, আমাদের আইনে যেভাবে বলা আছে, তাকে ইন্টারোগেশনের জন্য। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজকে মাননীয় ট্রাইব্যুনাল তাকে 2 দিন জিজ্ঞাসাবাদের জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন। জুলাই গণহত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিষ্পত্তি করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে 7 দফা দাবি জানিয়েছে 11 দলীয় ঐক্য। এ বিষয়ে ট্রাইব্যুনালে গিয়ে স্মারকলিপি দেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ, এবি পার্টির সাধারণ সম্পাদক
আসাদুজ্জামান ফুয়াদ সহ জোটের শীর্ষ নেতারা। স্মারকলিপিতে জানানো হয়, জুলাই হত্যাকাণ্ডের অধিকাংশ ক্রাইম সিনের পূর্ণাঙ্গ তদন্ত এখনও শেষ হয়নি। এছাড়া ঘটনার সাথে জড়িত পুলিশ কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং চিহ্নিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের অনেক আসামি এখনও গ্রেপ্তারের বাইরে রয়েছে। 61 জেলায় মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হলেও ঢাকা, রংপুর ও কুষ্টিয়া ছাড়া অন্যান্য জেলার তদন্তে মন্থর গতির অভিযোগ আনা হয়। এছাড়া গুম, পরবর্তী হত্যাকাণ্ড এবং লাশ গোপন বা আলামত ধ্বংসের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ, বিচারপ্রার্থী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিচার প্রক্রিয়া নিয়ে অপপ্রচার বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানায় 11 দলীয় ঐক্য। এটা যেন বেশি তদন্ত প্রক্রিয়ার মধ্যে না থেকে বিচার প্রক্রিয়ার মধ্যে দ্রুত প্রবেশ করে এবং বিচার কাছে দ্রুত সম্পন্ন পানিশমেন্টের জায়গায় চলে আসে। আর রায় ঘোষণা করলে হবে না, রায় আবার দাফে দাফে গিয়ে আটকে যায়। সেখানে যাতে দীর্ঘসূত্রিতা না হয় সেদিকেও কিন্তু নজর রাখতে হবে। আপনাদের যে স্মারকলিপি, আপনাদের যে দাবি, এটা আসলে আমার মনে হয় গণমানুষের দাবি। আপনারা আজকে আসবেন, এইটি আমি আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে এবং আইনমন্ত্রী মহোদয়কে যখন জানালাম, তখন তারা ভীষণ খুশি হলো, আপনাদেরকে স্বাগত জানিয়েছেন এবং এটা তাদের পক্ষ থেকেও খুব স্বাগত জানিয়েছেন যে এইটা সকলেরই দাবি, এটা সরকারের দাবি, এটা বিরোধী দলের দাবি। কুমিল্লায় 9 বছরের শিশু ঝুমুর ধর্ষণ হত্যা মামলায় মফিজুল ইসলাম মফু নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মাত্র 19 কার্যদিবসে বিচার কাজ সম্পন্ন করে রায় দেন কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1। 2024 সালের 29 এপ্রিল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সোনালী শিশু বিদ্যা নিকেতনের শিক্ষার্থী ঝুমুর স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। পরে খেয়াইশ ঠাকুরবাড়ি এলাকার একটি ধানক্ষেত থেকে ঝুমুরের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে নিহতের বাবা বাদী হয়ে কয়েকজনের নামে মামলা দায়ের করে। ঘটনার 3 দিন পর র্যাব চাঁদপুর থেকে মামলার আসামি মফিজুলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর আদালতে দেয়া 164 ধারার জবানবন্দিতে তিনি শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেন। ফরিদপুরের সালথায় 9 বছর বয়সী শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে 1 লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও 1 বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। দুপুরে ফরিদপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল 1 এই রায় দেয়। মামলার এজাহারে জানা যায়, 2020 সালে 3য় শ্রেণী পড়ুয়া শিশুটি বাড়ির পাশে নিজেদের খেতে খেলার সময় প্রতিবেশী শওকত মিয়া শিশুটিকে জোরপূর্বক পাশের পাট খেতে নিয়ে ধর্ষণ করে। ঘটনার পরদিন শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা করেন। দীর্ঘ 6 বছর বিচারিক কার্যক্রম শেষে আদালতে এই রায় দেন। রাজধানীর অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সাথে পুলিশের হিসেব মিলছে না বলে জানিয়েছে ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন সরকার। দায়িত্ব নেয়ার পর 2 মাসের পরিসংখ্যানে শহরে অপরাধ প্রবণতা কমেছে বলেও দাবি করেছেন তিনি। দুপুরে শাহবাগ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন ডিএমপি কমিশনার। জানান, নগরের অপরাধপ্রবণ এলাকায় বাড়ানো হয়েছে পুলিশের সংখ্যা। পোশাক ছাড়াও সাদা পোশাকে পুলিশও দায়িত্ব পালন করছেন 24 ঘন্টা। এতে কমেছে চুরি, ছিনতাইয়ের মতো ঘটনা। এদিকে পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্য উন্নতি ও চাপ কমাতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া রাজধানীর থানাগুলোতে অফিসার্স ও ফোর্স ব্যারাক আধুনিকায়নে নজর দেওয়া হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। আমাদের ভিকটিম সাপোর্ট সেন্টারে আমাদের কাউন্সিলর আছে, যারা যাদের কাছে নিয়ে গেলে আমাদের ফোর্সকে তারা কাউন্সিলিং করবে এবং আমরা এটাও তাদেরকে নিশ্চিত করেছি যে যদি তাদের কাউন্সিলিংয়ের জন্য বা মানসিক স্বাস্থ্যের জন্য, চিকিৎসার জন্য যদি আমাদের পুলিশের যে সুযোগ সুবিধা আছে তার বাইরে যদি উন্নত চিকিৎসার জন্য আমাদের অন্যান্য যে সমস্ত বিশেষজ্ঞ আছেন আমাদের বাংলাদেশে, সেখানে পাঠানোর প্রয়োজন হলে আমরা সেটা পাঠাবো। সামিট গ্রুপের বিরুদ্ধে 1000 কোটি টাকা পাচার ও দুর্নীতির অভিযোগে তদন্ত এবার সরকারি 2 গুরুত্বপূর্ণ সংস্থা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পেট্রোলিয়াম কর্পোরেশনের কাছে তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে দুদক। বিকেলে সেগুনবাগিচার নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে কথা জানায় সংস্থাটি।
দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী কর্মকর্তা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং পিডিবিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মহোদয় বরাবর পত্র প্রেরণ করেছেন। ওখান থেকে রিপোর্টপত্র আসার পরে কমিশন সিদ্ধান্ত নেবেন পরবর্তী পদক্ষেপ। অনুসন্ধানে এখানে বলাই আছে যে ঘুষ দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগ সেটা চলমান রয়েছে। বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা আগামী 27 জুলাই থেকে শুরু হবে। পূর্ব নির্ধারিত পরীক্ষা শেষে স্থগিত এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হবে। বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রজ্ঞাপনে বলা হয়, স্থগিত হওয়া পরীক্ষাসমূহের সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করে বলেন, শিক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর আগে ভারী বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির কারণে গেল 8 জুলাইয়ের চট্টগ্রাম বোর্ডের অধীন 5 জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। এদিকে চট্টগ্রামে বৃষ্টির সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চলতি বছরের 22 জুলাই পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 627 জনে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের তথ্য অনুযায়ী এরই মধ্যে 329 জনই আক্রান্ত হয়েছেন জুলাই মাসে। চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে। তবে গত বছরের তুলনায় ডেঙ্গুর প্রকোপ ও মৃত্যু এখন পর্যন্ত কিছুটা কম বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বর্তমানে ডেঙ্গু আক্রান্ত রোগীদের বেশিরভাগই নগরের বাইরের বিভিন্ন উপজেলার বাসিন্দা। এবারের ডেঙ্গুর উপসর্গেও বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করছেন চিকিৎসকরা। এবার অনেক রোগীর উচ্চমাত্রার জ্বর হচ্ছে না, বমি, পেট ব্যথা, ডায়রিয়া ও লিভার ও কিডনির জটিলতা নিয়ে রোগীরা হাসপাতালে আসছেন। তাই জ্বরকে সাধারণ ভাইরাল জ্বর ভেবে অবহেলা না করার কথা জানিয়েছেন চিকিৎসকরা। শহরের বাইরে রোগীর তুলনায় চিকিৎসকের সংখ্যা অনেক কম, আর চিকিৎসা ঘাটতি এখনও দেশের মানুষের দারিদ্র্যের অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। বৃহস্পতিবার সকালে রাজধানীর ইস্কাটনে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে শিক্ষা ক্ষেত্রে সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। ডাক্তার জুবাইদা রহমান বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেশের জনসংখ্যার অনুপাতে চিকিৎসকের সংখ্যা এখনও অনেক কম। একই অনুষ্ঠানে সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, দেশের ইতিহাসে সবচেয়ে বড় শিক্ষা বাজেট করেছে সরকার। জনগণের অর্থ যেন অপচয় না হয় তা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। 70 থেকে 75% ডাক্তার শহরাঞ্চলে, কিন্তু 78% দেশবাসী থাকে গ্রামে, প্রত্যন্ত অঞ্চলে। নার্সদের অনুপাত 0.549 বনাম 1000। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড 1.48 নার্স প্রতি 1000 জনের জন্য। সেই জন্যই চিকিৎসা এখনো দারিদ্র্যের অন্যতম কারণ। বাংলাদেশের সৃষ্টির পরে এই বছর যে বাজেট শিক্ষার পরে যাকে দেওয়া হয়েছে এবং 69,000 কোটি টাকা টোটাল বাজেট, সেই টাকা সত্যিকার অর্থে এখন দায়িত্ব কার? দায়িত্ব হচ্ছে আপনাদের, আমাদের সবার, যাতে এটা সঠিকভাবে জনগণের অর্থ ব্যয়িত হয়, মানুষ উপকৃত হয়। নবনিযুক্ত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিমকে ভাইস অ্যাডমিরাল পদমর্যাদার র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সকালে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এই র্যাঙ্ক ব্যাজ পরানো হয়। সেখানে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। 1988 সালে বাংলাদেশের নৌবাহিনীতে যোগ দেয়া ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম দীর্ঘ প্রায় 4 দশকের বেশি সময় ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। এছাড়াও লেবানন ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালনকালে বাংলাদেশ ও ওমানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান।
প্রশ্ন ফাঁস করে তরুণদের ভবিষ্যৎ নষ্টের পেছনে দায়ীদের কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের মাধ্যমে প্রশ্ন ফাঁসকারীদের দ্রুত বিচারের আওতায় আনার ঘোষণাও দেন তিনি। জবাবে তরুণদের ভবিষ্যৎ নষ্টের জন্য মোদীকেই দায়ী করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অন্যদিকে প্রশ্ন ফাঁসকারীদের বিচারে মোদীর আশ্বাসের পরেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এখনও যন্তর মন্তরে অনড় অবস্থানে কর্কজ জনতা পার্টি। চলমান বিক্ষোভের জেরে ইন্টারনেটের পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে দিল্লির 16টি মেট্রো স্টেশন। শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় আগামী 4 সপ্তাহের মধ্যে পুলিশকে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। এদিকে শিক্ষার্থীদের বিরুদ্ধে শিক্ষামূলক ব্যবস্থা না নিলে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে অনশন ভাঙার আশ্বাস দিয়েছেন অধিকার কর্মী সোনাম ওয়াংচুক। মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওয়াক্সাকায় এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। গেল 1 মাসের মধ্যে দেশটিতে এটি চতুর্থ হত্যাকাণ্ড। 60 বছর বয়সী নিহত সাংবাদিক লেইভা মূলত সরকারি দুর্নীতি ও ওয়াক্সাকায় সক্রিয় অপরাধীদের গোষ্ঠীর সহিংসতার বিষয়গুলো তিনি প্রতিবেদন করতেন। এরই মধ্যে হত্যাকাণ্ডের তদন্ত চলছে। কে বা কারা তাকে হত্যা করেছে এখন পর্যন্ত এ বিষয়ে কিছু জানা যায়নি। সাংবাদিকের জন্য বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ হিসেবে বিবেচনা করা হয় মেক্সিকোকে। চলতি বছর এখন পর্যন্ত মেক্সিকোতে অন্তত 5 জন সাংবাদিক নিহত হয়েছেন। ইরান যুদ্ধের বিশাল খরচের মধ্যেই মার্কিন প্রতিনিধি পরিষদে পাশ হলো $1,15,000 কোটি প্রতিরক্ষা বিল। 216-212 ভোটে বিলটি পাশের পর উচ্চকক্ষ সিনেটে পাঠানো হয়েছে। 7 জন রিপাবলিকান ছাড়া বাকি সবাই বিলটির পক্ষে এবং 6 জন ডেমোক্র্যাট ছাড়া বাকি সব আইন প্রণেতা বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন। পেন্টাগনের জন্য অনুমোদিত এই বিপুল পরিমাণ অর্থের বিরোধিতা করে ডেমোক্রেটরা বলছেন ট্রাম্প প্রশাসন সামাজিক কর্মসূচিতে ব্যয় কমিয়ে যুদ্ধের পেছনে অর্থ ঢালছে। এদিকে রিপাবলিকানরা বলছেন ইরানে যুদ্ধরত সামরিক বাহিনীকে সমর্থন, প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন সহ নানা কারণে বিলটি অপরিহার্য ছিল। পারস্য উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের হামলায় রাশিয়ার সম্ভাব্য ভূমিকা নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত না পৌঁছালেও ইরানের ড্রোনগুলো কিভাবে এত নিখুঁতভাবে রিয়াদ ও ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাসের ভেতরে সিআইএর স্টেশনগুলোতে আঘাত হানতে সক্ষম হলো তা খতিয়ে দেখা হচ্ছে। মার্কিন গোয়েন্দাদের মতে বৈশ্বিক কৌশলগত স্বার্থের কারণে তেহরানকে রাশিয়া এই যুদ্ধে লক্ষ্যবস্তু নির্ধারণ ও অন্যান্য প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকতে পারে। তাদের দাবি রাশিয়া ছাড়া খুব কম দেশেরই যুক্তরাষ্ট্রের গোপন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার সামর্থ্য রয়েছে। এছাড়া অন্যান্য দেশের পক্ষে এই সংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ করাও এক প্রকার অসম্ভব। একটি পশ্চিমা গোয়েন্দা সংস্থার একটি অভ্যন্তরীণ নথিতেও এই সম্ভাবনার কথা বলা হয়। দাবি করা হয় সিআইএর স্থাপনাগুলোতে লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে রাশিয়া সম্ভবত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভারতের উত্তর পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল এবং হিমালয় থেকে কোঙ্কণ উপকূলীয় অঞ্চলে বর্ষার তীব্রতা বেড়েই চলছে। একটানা প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত আসামে একদিনেই মারা গেছেন অন্তত 10 জন। এ নিয়ে গেল কয়েকদিনে রাজ্যটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 41 জনে। ভয়াবহ এই বন্যায় এখনও নিখোঁজ শতাধিক মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছেন 6 লাখের বেশি বাসিন্দা। অন্যদিকে অব্যাহত ভারী বৃষ্টিতে টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে জম্মু শ্রীনগর মহাসড়ক। কাশ্মীরে টানা 5 দিনের বৃষ্টিতে এ পর্যন্ত 23 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন উদ্ধারকারী দলগুলো। অবিরাম বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যা, ভূমিধস এবং জলবদ্ধতার ফলে বেশ কয়েকটি প্রধান সড়ক বন্ধ, নদ নদীর পানিও বিপজ্জনক মাত্রায় বেড়েছে। এদিকে ভারতে আবহাওয়া অধিদপ্তর IMD জানিয়েছে অন্তত আরও 1 সপ্তাহ ভারতের বেশিরভাগ অংশে বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে। ফলে বন্যা ও ভূমিধসের বিষয়ে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশে ক্রিকেটে আবারও শৃঙ্খলা ইস্যু। আচরণবিধি ভঙ্গের অভিযোগে লিটন দাস ও শেখ মাহাদির বিরুদ্ধে আর্থিক জরিমানার প্রস্তাব করেছে বিসিবির শৃঙ্খলা কমিটি। জানা গেছে চোটের কারণে জিম্বাবুয়ে সফরের মাঝপথে দেশে ফেরার পর বিসিবিকে না জানিয়েই
চীনে ভ্রমণে যান লিটন দাস, অথচ বিসিবির আচরণবিধি অনুযায়ী সিরিজ বা খেলা না খেললেও দেশের বাইরে যেতে হলে বোর্ডের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রাম টি-20 সিরিজে একাদশে সুযোগ না পাওয়া নিয়ে টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন শেখ মাহাদি। দলে জায়গা না পেয়ে আগেও নানা সময়ে বিরূপ মন্তব্য করেন এই অফ স্পিনিং অলরাউন্ডার। এ কারণে তার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ ওঠে। বুধবার শৃঙ্খলা কমিটির সামনে নিজেদের বক্তব্য তুলে ধরেন দুই ক্রিকেটার। এরপরই তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানার সুপারিশ করা হয়েছে। দীর্ঘ 17 বছর পর আবারও ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। সেই সাথে ইংল্যান্ডের মাটিতে নারী দলও খেলবে সাদা বলের দুটি সিরিজ। 2027 সালের মে মাসে ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি নিশ্চিত করেছে এই দ্বিপাক্ষিক সিরিজের সূচি। সফর শুরু হবে মে মাসের 28 তারিখ লর্ডসে বাংলাদেশ ও ইংল্যান্ডের একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে। সবশেষ 2010 সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছিল বাংলাদেশ, যেখানে লর্ডসের অনার্স বোর্ডে সেঞ্চুরি করে নিজের নাম লিখিয়েছিলেন তামিম ইকবাল। শুধু পুরুষ দলই নয়, সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দলও। সেখানে স্বাগতিকদের সাথে 3টি টি-20 এবং 3টি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে ট্রাইগ্রেসরা। 8 সেপ্টেম্বর হবে টি-20 সিরিজের প্রথম ম্যাচ, আর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি হবে সেপ্টেম্বরের 17 তারিখ। অনুষ্ঠিত হলো এশিয়ান গেমসের নারী ফুটবল দলের ড্র, যেখানে বাংলাদেশ পেয়েছে কঠিন সব প্রতিপক্ষ। 3বারের সোনাজয়ী উত্তর কোরিয়াও রয়েছে বাংলাদেশের গ্রুপে। 19 সেপ্টেম্বর জাপানের আইচি নাগোয়া শহরে শুরু হবে এশিয়ান গেমসের 20তম আসর। সেখানে দ্বিতীয়বারের মতো অংশ নেবে বাংলাদেশ নারী ফুটবল দল। বি গ্রুপে, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া এবং মিয়ানমার। এশিয়ান গেমসের এর আগে মাত্র একবারই খেলেছিল বাংলাদেশের মেয়েরা। 2022 সালে সেই আসরে গ্রুপ পর্বের 3 ম্যাচের একটি ড্র করলেও হেরেছিল বাকি দুটিতে। আর এবারের চ্যালেঞ্জটা আরও কঠিন। আর এবারের আসরে নারী ফুটবলে অংশ নেবে 12টি দল। 3টি গ্রুপে ভাগ করা হয়েছে এই 12 দলকে, যেখানে গ্রুপ এতে থাকছে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড। সি গ্রুপে রয়েছে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান ও হংকং। 2026 বিশ্বকাপের সেরা একাদশ প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। একাদশে সবচেয়ে বেশি 3 জন করে সুযোগ পেয়েছেন স্পেন, ফ্রান্স থেকে। ফিফার টিম অব দ্য টুর্নামেন্ট সাজানো হয়েছে 4-3-3 ফরমেশনে, যেখানে আক্রমণ ভাগে জায়গা পেয়েছেন লিওনেল মেসি, আর্লিং হল্যান্ড এবং কিলিয়ান এমবাপ্পে। সবশেষ বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা 3 জনই বয়েছেন গোলের বন্যা। মিডফিল্ডে জায়গা পেয়েছেন বিশ্বকাপে 7 গোল ও 1 অ্যাসিস্ট করা জুড বেলিংহাম, গোল্ডেন বল জয়ী রদ্রি ও 26 বিশ্বকাপে সবচেয়ে বেশি 7 অ্যাসিস্ট করা অলিসে। ডিফেন্সে জায়গা পেয়েছেন স্পেনের রক্ষণভাগের দুও ত্রাতা কুকুরিয়া ও পেদ্রো পোরা। বাকি 2 জন হলেন আর্জেন্টিনার লিসান্দ্রো মার্টিনেজ ও ফ্রান্সের উপমাকানো। আর গোলরক্ষক হিসাবে থাকছেন নবাগত কেপ ভার্দের হয়ে অবিশ্বাস্য সব সেভ করা ভুজিনিয়া। তবে এই একাদশে সুযোগ পাননি ব্রাজিল, পর্তুগাল ও জার্মানির মতো পরাশক্তিদের কেউই। দর্শক, শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।